ইসহাক হাফিজের অনুগল্প মা। রাতের শেষ প্রহরে পাশের ঘরে ছাগলগুলো হঠাৎ অস্বাভাবিক চিৎকার চেঁচামেচি শুরু করে। নাজু ঘুমন্ত স্বামীকে চরম বিরক্তিতে ধাক্কা দিয়ে বলল, এই দেখো, বুড়িটার জ্বালায় ছাগলগুলাও ঠিকমতো ঘুমাইতে পারে না। বজ্জাত বুড়ির যন্ত্রণায় জীবনটা কয়লা। দবির আধো ঘুম থেকেই ধমক দিয়ে বলল, এই চুপ করো তো, ইঁদুর বিড়াল কিছু একটা দেখলেই তো ছাগলে চিল্লায়, আর তুমি দাও মায়ের দোষ। এটুকু বলেই ক্লান্ত দবির আবার ঘুমিয়ে পড়ে। নাজু আপন মনে বলতেই থাকে, মরবার ফুসরত নাই, আর সন্ধ্যাবেলায় আমারে কয় শরীরটা ভালা না, আমার ছেলেরে খবর দে। ১৪ গোষ্ঠীর কপাল যে আমার বাপে বাজারে একটা দোকান দিয়ে গেছিল, নইলে কপালে কারো আর ভাত জুটত না। গতকাল বিকেল থেকেই দবিরের মায়ের জ্বর খুব বেড়ে গেছে। বিছানায় পড়ে কাতরাতে কাতরাতে নাজুকে ডাকছিল শুধু। নানান ব্যস্ততায় সাড়া দেওয়া সম্ভব হয়নি। সন্ধ্যায় ছাগলগুলো ঘরে দিয়ে যাওয়ার সময় দবিরের মা অস্পষ্ট স্বরে নাজুকে বলল, নাজুরে, আমার দবিরের খবর দে। নাজুক কড়া গলায় শাসিয়ে বলল, দোকান ফেলায় বাড়ি এসে বসে থাকলে খাওয়া নইব কইতন। বাদ দিয়া যাইতেছি, খাইয়া চুপচাপ শুয়ে থাও, আমারে নিস্তার দাও। পরে ভাত দিয়ে যাওয়ার পথে বিড়বিড় করে বলল, জমের চো কান্দা হইছে, মায়াডারে বিয়া দিছে এক বাদাইম্মার কাছে, 2 দিন পর পর আহে পুটলা নিবার, এখানে তাকে বাপের জমিদারি আছে। তারপর নাজু উঠোন থেকে চেঁচিয়ে বলল, বুড়ি, দরজারে ভালো করিয়া খিল দিয়া ঘুমায়ও, ছাগলগুলো আবার চুরে না নেয়। ঘরের ভেতর দবিরের মায়ের সময় কাটছে। রাত যতই গভীর হতে থাকে, গলার স্বর ততই নামতে থাকে। বিক্ষিপ্ত কল্পনার ভেতর দিয়ে দেখতে লাগল জীর্ণ অতীত। 4 বছরের দবির আর 6 বছরের রাসনাকে নিয়ে স্বামীর সংসারে তার সুখের কমতি ছিল না। কত আনন্দের সংসার। তারপর একদিন নদীর ভাঙনে সব শেষ। এত কষ্টে গড়া সংসারের শোকে দবিরের বাবাও চলে গেল নদীর স্রোতের মতোই হারিয়ে। তারপর ঘরহীন জীবন, ঝড়ের কবলে পড়া নির্ভাঙা পাখি। দবির আর রাসনা বড় হয় নানার বাড়িতে। এই বাড়ি ওই বাড়িতে কাজ করে চলে ওদের খাবারের জোগান। কেউ নেই যে ওদের খেয়াল করে। প্রথমে রাসনার বিয়ে হয়, বছর খানেক পরে হয় দবিরের। তারপর আর জায়গা হলো না নানার বাড়িতে। শেষ পর্যন্ত শ্বশুরের দয়া নির্ভর দবিরের দিন এভাবেই কাটছে। সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত দোকানে নিরন্তর খাটে সে। রাতে বাড়িতে এসে দুটো কথা বলার শক্তিও আর থাকে না। রাত তখন প্রায় শেষের দিকে। হঠাৎ করে দবিরের মা এপাশ ওপাশ করে অস্পষ্ট স্বরে পানি পানি বলে কাতরাতে থাকে। ও দবির, ও রাসনা, আমাকে একটু পানি দে না রে। আর তার সাথে সাথেই ছাগলগুলো চিৎকার চেঁচামেচি শুরু করে। দবিরের মায়ের অস্পষ্ট আকুতি কারো কানেই গেল না। সকালে দবির যথারীতি দোকানে চলে যায়। নাজু উঠোন ঝাড়ু দিতে গিয়ে বাড়ি মাথায় তুলতে শুরু করল। বুড়ির ঘুম ভাঙে না, এমন মাগনা খাওয়ান খাইলে ঘুম কেমনে ভাঙব? ক্রমে সকাল গড়িয়ে গেল। দরজার সামনে এসে নাজু আবারও চেঁচাতে লাগলো, আরে আমার ছাগলগুলা না খাইয়া মরার দশা হইছে। হায় হায় রে, ছাগলগুলা কি চিল্লাচিল্লি করতেছে। এক থালা ভাত খাইয়া বুড়ি যে ঘুম দিছে। ও বুড়ি! আরো বিভিন্ন রকমের অশ্রাব্য গালাগালি চলতে থাকে। অবশেষে পাশের বাড়ির এক ছেলেকে দিয়ে বাজারে দবিরের কাছে খবর পাঠানো হয়। দুপুরের আগেই দবির এলো। হতবুদ্ধির মতো দবির একটা শাবল দিয়ে জীর্ণ কাঠের দরজাটি খুলতে চেষ্টা করে। আর এদিকে নাজু সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আহ, আমার দরজাটা, আমার ছাগলগুলা না খাইয়া কত কষ্টই না করতাছে। শাবলের চাপে একসময় খিল ভেঙে দরজা খুলে যায়। পাশে টুলের উপর রাখা ভাতগুলো পিঁপড়ায় ছেয়ে আছে। পানির মগটার ভেতর একটা তেলাপোকা মরে ভাসছে। অস্পষ্ট আরও কি বলতে বলতে নাজু ছাগলগুলোকে নিয়ে বেরিয়ে যায়। কয়েকটা লাল পিঁপড়া মায়ের নাক চোখের উপর অবাধে ঘোরাফেরা করছে। কয়েক সেকেন্ড আপলক পিঁপড়াগুলোর দিকে চেয়ে দবির ডাকল, মা, ও মা, তোমার কি হইছে গো? তুমি তো দেখি ভাত খাও নাই। এই কথা বলে একটা হাত ধরতেই দেখে মায়ের সারা শরীর শক্ত হয়ে আছে। মায়ের নিথর দেহটার উপর উপুড় হয়ে পড়লে দবিরের চোখ দুটো অন্ধকার হয়ে আসে।
ইতিমধ্যেই সে ঝাপসা অদৃশ্যের ভেতর শুনতে পেল শেষ রাতে ঘুম ভাঙা শ্রাবণে ছাগলগুলোর অস্বাভাবিক চিৎকার।